এক মিনিটের ডিক্টেটর দিয়েছেন, আর এক মিনিটের ডিক্টেটর আসলো, সে আবার ওই মিডল ইস্টের কোন রাজার বাড়ি কোন চেয়ার দেখলো আর কোন সোফা দেখলো সেগুলি দিয়েই ব্যস্ত। এই ছিল বাংলাদেশের অবস্থা। তাই আমরা সরকার আসার আগেই যখন আমরা বিরোধী দলে আওয়ামী লীগ দল হিসেবে আমরা কিন্তু তখন থেকে আমাদের কী করণীয়, আমরা যদি ক্ষমতা যাবে কী করবো সেই বিষয়গুলি আমরা চিন্তা করেছি। আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করেছি, তাছাড়া আমাদের ঘোষণাপত্র গঠন করতে তো সেগুলি উল্লেখ করা যাচ্ছে। সেইভাবেই আমরা দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি নিয়েছি বলেই যখনই সরকার এসেছি খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পেরেছি। আর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সচেষ্ট হয়েছি এবং তার সুফল আজ দেশবাসী পাচ্ছে। একটা মিনিটের সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপি এই কালচারটা কিন্তু ওই মিনিটের ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে রঙিনে তো সব দিতে হবে, এই আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, চিন্তার যে দৈন্যতা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে 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 মানুষের সঙ্গে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকটাই আমরা সফলতা হয়েছি। আমাদের নির্বাচন নিয়ে খারাপ বিশ্বাস নেই। তারপরেও 96 সালে যখন নির্বাচন হয়, আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, আওয়ামী লীগ ক্ষমতা এসেই কিন্তু আমরা সরকারি যেগুলি আছে আমরা সমস্ত খাতগুলিকে বেসরকারি খাত উন্মুক্ত করে দেব। কারণ আমার লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা। কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমরা বেসরকারি খাত দিতেই হবে। আমি ব্যাপকভাবে ব্যাংক, বিমা, শিল্প কলকারখানা, বিমান, এমনকি হেলিকপ্টার সার্ভিস, হাসপাতাল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, বিভিন্ন প্রায় প্রতিটি খাত বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। কারণ বেসরকারি খাত যত বেশি গড়ে উঠবে তত বেশি মানুষের কর্মসংস্থান হবে এবং সেই পদক্ষেপটাই আমরা নিয়েছি। পাশাপাশি রপ্তানিমুখী পণ্য উৎপাদন করা, রপ্তানিকে বহুমুখীকরণ করা, সেদিক থেকেও আমাদের আরও অনেক কিছু করার আছে। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাইব, আরও আমাদের কী কী পণ্য আছে আমরা রপ্তানিমুখী করতে পারি। আমাদের যত বিদেশি দূতাবাস আছে প্রত্যেকটা রাষ্ট্রদূতকে আমি নির্দেশ দিয়েছি প্রথম বছর তখন দিই যে কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমরা এখন জমিগুলি দিয়ে রাখছি, ধীরে ধীরে আমরা চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে, যত বিনিয়োগ আবার কর্মসংস্থান হবে। আর কৃষিকে যান্ত্রিকীকরণ, আমরা সেখানে ভর্তুকি দিয়ে যাচ্ছি। সেখানে হাওড় এলাকায় 70% ভর্তুকি দিই, আর সাধারণভাবে 50% হারভেস্টার, রিপেয়ার সব কিছুতে আমরা যখন কিনবে এগুলি যেন সেভাবে হয়। কিন্তু তাতেও সব কিছু একটা কৃষকের পক্ষে সম্ভব না। তাই সমবায় ভিত্তিক যাতে কৃষি উৎপাদন বাড়ানো যায় সেই চেষ্টাও আমাদের রয়েছে, আমরা সেটাও করে যাচ্ছি। আমরা আমাদের গ্রামগুলিকে শহরে রূপান্তর করার জন্য আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামের মানুষ নাগরিক সুবিধা সব কিছু ভোগ করবে, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে যাচ্ছি। আমরা আমার বাড়ি আমার খাবার, প্রথমে রামদেশের একটি বাড়ি একটি খাবার, সেখানে একটু বিভ্রান্তি হয়, তাই খামার করি। এই জন্য বলছে আমার বাড়ি আমার খাবার। বিশেষ করে নারীদের আমরা সেখানে ঋণের ব্যবস্থা করি, তাদেরকে ট্রেনিং দিয়ে তারা কাজ করে এবং যৌথভাবে উৎপাদন বৃদ্ধি, উৎপাদনের সাথে সাথে বাজারজাতকরণের ব্যবস্থা। কারণ আমি খালি উৎপাদন বাড়াও বললে হবে না, উৎপাদনের সাথে সাথে যদি বাজারে যাওয়ার ব্যবস্থা না করি, বিক্রির ব্যবস্থা না করি, তাহলে এই উৎপাদন হবে না, তা করবে না। সেই ব্যবস্থাটা নিয়ে কিন্তু আমাদের এই প্রকল্প পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। সেটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়, ক্ষুদ্র ঋণের অতি মাত্রায় যে সুদের চাপ, এটা অনেকেই নিতে পারে না। আমরা তার বিপরীতে ক্ষুদ্র সঞ্চয়, আমরা যাদেরকে
ঋণ দেব, তারা উৎপাদন করবে, ব্যবসা করবে, যে যেটা করতে চায় সেভাবে করে যদি তা একজন 100 টাকা জমাতে পারে সরকারের পক্ষে তার 100 টাকা দেবে, 200 টাকা জমাতে পারে সরকারের পক্ষে তার 200 টাকা দেবে, 2 বছর দেবে, বেশি না। তারপরে পল্লী সঞ্চয় ব্যাংকে তার একটা নিজের একটা আমানত হবে এবং সেখান দিয়ে সে কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে, পরে মুখোমুখি হবে না। এই পরিকল্পনা নিয়ে কিন্তু আমার বাড়ি আমার খাবার আমরা সেই সমিতি করে মানুষকে উদ্বুদ্ধ করছি, বিশেষ করে মহিলারা এ ব্যাপারে বেশি লাভবান হচ্ছে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রায় প্রতি ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড, ওয়াইফাই কানেকশন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এই কানেক্টিভিটি কিন্তু সৃষ্টি করা হয়েছে। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে সেই আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, আমাদের জাতীয় ক্রীড়া সীমানা চুক্তি করে দিয়েছিলেন, কোনো সরকার বাস্তবায়ন করে আমরা আসার পরে সেটা বাস্তবায়িত হয়েছে। সমুদ্র সীমা আমাদের বিরাট যে অধিকার, এ ব্যাপারে তো জিয়া, এরশাদ, খালেদা জিয়া কোনো সরকার কোনো উচ্চবাচ্যই করেনি। আওয়ামী লীগ আসার পর থেকে আমরা কাজ করেছি, দ্বিতীয়বার আসার পরে আমরা তা বাস্তবায়ন করেছি। আজকে এই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে লাগাতে হবে, সেটা ব্লু ইকোনমি, অর্থাৎ সমুদ্রের থেকে সম্পদ আহরণ করা বা সমুদ্র থেকে আমরা কতটুকু অর্জন করতে পারি সেই বিষয়। এমনকি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমি করে দিয়েছি, যে আমাদের সমুদ্র নিয়ে গবেষণা হবে এবং সেটা আমাদের দেশের মানুষের আয় উপার্জন হবে। আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবার তৃণমূলকে লক্ষ্য রেখে, তৃণমূলের মানুষের মাইক্রো পরিবর্তন, এবং আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাই সেখানে আমরা যথেষ্ট সুবিধা দিচ্ছি, কিন্তু আমি শুধু রপ্তানি তো করবো না, নিজস্ব বাজার তৈরি করতে হবে। বাজার তৈরি করতে হলে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, ক্রয় ক্ষমতা বাড়াতে হলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে বিনা জামানতে যে কোনো একজন যুবক, শিক্ষিত অশিক্ষিত যেই হোক, সে কিন্তু অন্তত 2 লক্ষ টাকা নিতে পারবে বা যৌথভাবে বেশি নিতে পারবে, আর জামানত দেওয়া বেশি নিতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্টার্ট আপ প্রোগ্রাম আমরা চালু করেছি এবং কোম্পানি আইন পরিবর্তন হয়ে এক ব্যক্তি একটা কোম্পানি যাতে খুলতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি। সেখানে আমরা প্রণোদনা দিই, ট্রেনিং দিই, স্টার্ট আপ প্রোগ্রামের একটা ফান্ড করেছি, সেখান থেকে টাকা দিয়ে বলি যে নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরির পিছনে ছুটে বেড়ানো না, নিজেই চাকরি দেবো, নিজেই বাঁচতে হবে, নিজেই চাকরি দেবো, সেইভাবে কাজ করতে হবে। সেইভাবে আমরা আমাদের মানুষগুলোকে উদ্বুদ্ধ করছি, গ্রাম জেনারেশনকে তারা উদ্বুদ্ধ করছি, তারা যেন সেইভাবে কাজ করে। আমি যেহেতু 81 সালে আসার পর বোধহয় বাংলাদেশে এমন কোনো এলাকা নাই আমি যাইনি, দেখছি মানুষের অবস্থা। 74 সালের দুর্নীতির কথা আমরা জানি, যে দুর্নীতির কথা বলে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। এই দুর্ভাগ্য একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যতটা, কিন্তু এই বিষয়টা চক্রান্ত ছিল, নগদ অর্থ দিয়ে কেনা খাদ্যের জাহাজ কিন্তু আসতে দেয়নি, কাজে এইভাবে সৃষ্টি করা হয়েছিল। সেই বাসন থেকে জাল পরিয়ে ছবি দিয়ে দেখানো হয়েছিল। হ্যাঁ, তখন তো মানুষের কাপড় চোপড় ছিল না। আমি এসে তখনও দেখি বিদেশ থেকে পুরনো কাপড় এনে মানুষকে দেওয়া হয়, ছিন্ন কাপড়, আগুন দেয় মানুষ। আর দুর্ভিক্ষ, 74-এর দুর্ভিক্ষ কিন্তু একটা দুর্ঘটনার কথা, 81 সালে আসার পর দেখেছি প্রতি বছর দুর্ভিক্ষ। আমি ছুটে যেতাম, আমরা লবণখানা করেছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা রিলিফ বিতরণ করেছি, আর দেখেছি মানুষের অবস্থা, সারি সারি মানুষ, গায়ে হাড় আর চামড়া, কোনো মানুষও নেই, মনে হচ্ছে জীবন্ত কঙ্কালগুলি হেঁটে বেড়াচ্ছে। সেই রংপুরের গঙ্গাচড়া নৈয়ালি ইউনিয়ন, কোথায় গাইবান্ধা, কোথায় কুড়িগ্রাম, প্রতিটি অঞ্চলে আমি নিজে দিয়েছি। এমনকি যে বাসন্তীতে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি দিয়েছি, চিন মারলে ভেঙে সেখান থেকে কয়েক মাইল কাদা মাটি ভেঙে হেঁটে যেতে হয়েছিল নদীর পাড় দিয়ে।
কারণ আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমি কেন গিয়েছিলাম দেখতে যে আমার বাবার রক্ত দিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কিনা বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিনা, সেটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গের, তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম যে চলো দেখে আছেন আমার বাসন্তীর অবস্থা। নিশ্চয়ই এতদিন বাসন্তী খুব ভালো আছে, নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে। আমি কি দেখেছিলাম, একটা ঘর না তোর মতো একটা ছাপা, সেখানে বাসন্তীর মা বাচ্চাদের পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি যেটা একটা নেই, পারবে তখন তো বয়স হয়েছে, ওই পাশে বসে আছে, মাছি বন বন করছে, ছেঁড়া কাপড়, ঘর নেই, মাছির মতো পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসছে না, সেটাই আমার প্রশ্ন ছিল। জাতিপিতা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রত্যেকটা ভূমির মানুষকে ঘর করে দেবেন। তিনি গুচ্ছ প্রকল্প রংপুরের এখন লক্ষ্মীপুর সেই চর থেকে শুরু করেন, কিন্তু সেটাও সম্পন্ন হয়নি। আমরা আমাদের যাওয়ার আগে পরিকল্পনা নেই যে আমি যদি কখনো ক্ষমতা যাই আমরা কী করবো। যখন ক্ষমতা আসি আপনারা জানেন যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কাজের ব্যবস্থা আমরা নিই। এখানে বিসিডি, বিজিএফ, বিডব্লিউবি, টিআর, জিআর, তালিকা, ইজিবিপি, ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি নিয়েছি। সাথে সাথে বয়স্ক ভাতা চালু করি, বিধবা ভাতা চালু করি, বিধবা এবং স্বামী পরিত্যক্তদের জন্য ভাতা দেওয়া,